ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহা যাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। চতুর্থ শতাব্দীর প্রারম্ভে, যখন পৃথিবীর অন্যত্র ছিল এক অন্ধকার যুগ, তখন ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত রাজবংশের শাসন ভারতীয় সে যুগকে শাশ্বত স্বর্ণযুগে পরিণত করে। এটি সেই সময় যখন জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিতে ভারত পৌঁছে গিয়েছিল তার চূড়ান্ত শ্রেষ্ঠত্বে। এক বিস্ময়কর সাম্রাজ্য যা আজও সোনালী যুগ হিসেবে পরিচিত। এই সাম্রাজ্যের শাসকগণ শুধু শক্তি ও সমৃদ্ধির প্রতীকই ছিলেন না, তারা ভারতীয় সভ্যতাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা কেবল কিংবদন্তিতেই সম্ভব বলে মনে হয়। চলুন আজকের এই পর্বে শুনি গুপ্ত সাম্রাজ্যের সেই গল্প যা সভ্যতার আলোয় উদ্ভাসিত করেছিল সমগ্র উপমহাদেশকে। গল্পের শুরু খ্রিস্টীয় 320 সালের দিকে। মগধে তখন শাসন চলছিল ছোট ছোট রাজ্যের। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই রাজ্যগুলোর মধ্যে যোগাযোগ এবং ঐক্য ছিল দুর্বল। এমন সময় গঙ্গার তীরে উঠে আসেন এক অভূতপূর্ব শাসক, চন্দ্রগুপ্ত, অন্য নামে শ্রীগুপ্ত, যিনি আরও পরে চন্দ্রগুপ্ত এক নামে পরিচিত হন। তিনি স্থাপন করেন একটি নতুন সাম্রাজ্যের বীজ, যার শাসনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সামরিক দক্ষতা, যা তাকে তার রাজ্যকে প্রসারিত করতে সহায়তা করেছিল। তবে সত্যিকারের সোনালী অধ্যায়ের সূচনা ঘটে তার সন্তান সমুদ্রগুপ্তের আমলে। চন্দ্রগুপ্তের সন্তান সমুদ্রগুপ্ত পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হন। তিনি ছিলেন এক অসাধারণ শাসক, সেনাপতি এবং যোদ্ধা, যিনি তার সেনাবাহিনী দিয়ে ভারতীয় উপমহাদেশের অল্প কিছু জায়গা বাদে প্রায় সমস্ত অঞ্চল জয় করেন। বিন্ধ্য পর্বতের উত্তরে এবং দক্ষিণে ছড়িয়ে পড়া অঞ্চলগুলো একত্র করে তিনি ভারতকে এক সাম্রাজ্যের আওতায় নিয়ে আসেন। তার অভূতপূর্ব বিজয় অভিযান তাকে ভারতের নেপোলিয়ন তকমা এনে দেয়। তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্য তার চূড়ান্ত শিখরে পৌঁছায়। এক বিশাল সম্রাট হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। চতুর্থ শতাব্দীর শেষে যখন সমুদ্রগুপ্ত মারা যান, ক্ষমতায় আসেন তার পুত্র চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ইতিহাস যাকে বিক্রমাদিত্য নামে চেনে। তার আমলে গুপ্ত সাম্রাজ্য তার শ্রেষ্ঠ রূপে পৌঁছায়। এই সময়েই গড়ে ওঠে ভারতের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার এবং সৃষ্টিগুলো। চন্দ্রগুপ্ত II এর শাসনে গুপ্ত সাম্রাজ্য শুধু ভারতেই নয়, উত্তর পশ্চিম ভারত, পশ্চিমবঙ্গ, মধ্য ভারত এবং কিছু দক্ষিণ ভারতীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে ওঠে। তিনি একদিকে যেখানে যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য প্রসারিত করেছিলেন, সেখানে অন্যদিকে শান্তি, স্থিতিশীলতা এবং প্রশাসনিক দক্ষতা বজায় রেখে শাসন প্রতিষ্ঠা করেন। তার রাজত্ব ছিল এক নির্জন সোনালী যুগ, যেখানে
সাংস্কৃতিক উন্নয়ন, বাণিজ্য, বিজ্ঞান, গণিত এবং শিল্পের বিস্তার ঘটেছিল। বিশ্বখ্যাত পণ্ডিত, কবি এবং বিজ্ঞানী তখন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, যারা পৃথিবীতে তাদের অবদান রেখে গেছেন। এই যুগে আর্যভট্ট এবং বরাহমিহিরের মতো মহাপুরুষরা গণিত আর জ্যোতির্বিজ্ঞানের পথ নতুন করে দেখান। আর্যভট্টের পিথাগোরাসের তত্ত্ব এবং দশমিক সংখ্যা পদ্ধতির অবদান আজও আধুনিক গণিতের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এছাড়াও তার অজ্ঞাত পদার্থের গতি, মহাবিশ্বের গঠন এবং পৃথিবীর অক্ষের ঘূর্ণন এবং সূর্যগ্রহণের বিষয়ে যে তত্ত্ব তৈরি করেছিলেন, যা পরে আধুনিক বিজ্ঞানীদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। কবি কালিদাস এবং তার অনন্য সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলাম এই সাম্রাজ্যেরই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। অজন্তা এবং ইলোরা গুহার মন্দির এবং অসাধারণ শিল্পকলা এই সময়েই তৈরি হয়েছিল। এসব স্থাপত্যশৈলী প্রমাণ করে গুপ্ত সাম্রাজ্য শুধু সামরিক ও প্রশাসনিক দিকেই নয়, সাংস্কৃতিক দিকেও কতটা সমৃদ্ধ ছিল। ধর্মীয় দিক থেকেও গুপ্ত সাম্রাজ্য ছিল একটি বিশেষ যুগ। গুপ্ত সাম্রাজ্যের শাসকদের সমর্থনে হিন্দু ধর্মের প্রচার বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্মের পতনের শুরু হয় এখানে। তবে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মসহ অন্যান্য ধর্মগুলোর প্রসারের জন্য চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে গুপ্ত সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল। কিন্তু ইতিহাসের একটি মূল পাঠ হল, কোনো কিছুই স্থায়ী নয়। 500 খ্রিস্টাব্দের পর গুপ্ত সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। এর মূল কারণ ছিল শাসকদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত। এর সুযোগ নেয় হুনদের মতো বাইরের আক্রমণকারী জাতিগুলো এবং ভারতীয় উপমহাদেশে শুরু হয় হুনদের আক্রমণ। হুনরা গুপ্ত সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে আক্রমণ করে এবং ধীরে ধীরে গুপ্ত সাম্রাজ্য তার শক্তি হারাতে থাকে। চতুর্থ এবং পঞ্চম শতকের মধ্যে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে যায় এবং ভারত হারিয়ে ফেলে তার সোনালী যুগের দীপ্তি। যদিও গুপ্ত সাম্রাজ্য কোনো দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল না, তবে এর ছাপ পৃথিবী জুড়ে চিরকাল থাকবে। গুপ্ত সাম্রাজ্যের গল্প আমাদের দেখিয়ে যায় জ্ঞান, সংস্কৃতি এবং সাহিত্যের মাধ্যমে কিভাবে একটি সভ্যতা তার শীর্ষে পৌঁছাতে পারে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকে না। আমাদের পরবর্তী গন্তব্য সেই সাম্রাজ্যে, যা তার আইনের স্থাপত্য এবং সামরিক কৌশলের জন্য আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে। তৈরি থাকুন পরবর্তী পর্বের জন্য, যেখানে আমরা জানব রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গল্পগুলো এবং তাদের অনন্য উত্তরাধিকার সম্পর্কে।